আচ্ছা, তো গত ক্লাসে আমরা লো রেজিস্ট্যান্স কিভাবে মেজার করতে হয় সে সম্পর্কে আমরা দেখছিলাম। এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসে আমাদের মেজারমেন্ট হাই রেজিস্ট্যান্স থেকে শুরু করার কথা। তো আপনারা দেখেন, হাই রেজিস্ট্যান্স আপনাদের হাই রেজিস্ট্যান্সের রেঞ্জটা কেমন ছিল? 100,000 থেকে, যে আমরা একটু আগে চলে আসি, এই যে 100,000 ওহম বা তার থেকে যদি বেশি হয় তখন সেটাকে আমরা হাই রেজিস্ট্যান্সের আওতায় ফেলি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যে এই 100,000 ওহম কিন্তু আসলে অনেক বড় একটা ভ্যালু, তাই না? তো এই ভ্যালুটা, যে বা হাই রেজিস্ট্যান্সের যে রেঞ্জটা আমরা আসলে চিন্তা করি, সেই রেঞ্জটা কিন্তু অলমোস্ট আপনার ইনসুলেশন পর্যায়ে। হ্যাঁ, যে যেখানে যেখানে আমরা চিন্তা করি যে আহ কি বলে এটাকে, যে ধরেন আপনার ইনসুলেশনের প্রয়োজন, আমরা যেটাকে নিয়ে চিন্তা করি যে এটার ভেতর দিয়ে কোনো প্রকার কারেন্ট যাবে না, অলমোস্ট কোনো প্রকার কারেন্ট যাবে না, সেই সব জায়গায় আমরা কি করি, হাই রেজিস্ট্যান্স ব্যবহার করি, তাই না? তো আপনি ধরেন এরকম কোন একটা জায়গায় আপনি একটা হাই ইনসুলেশনের জন্য বা যে কোনো কারণে আপনি একটা হাই রেজিস্ট্যান্সের ব্যবহার করছেন। তো সেখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত সেটা আপনি মেজার করতে চান। তো এই হাই রেজিস্ট্যান্স মেজার করার জন্য আবারও দেখেন, আপনাকে মোটামুটি 4 ধরনের মেথডের কথা বলা আছে। একটা হচ্ছে ডিরেক্ট ডিফ্লেকশন মেথড, লস অফ চার্জ মেথড, মেগ এটা অ্যাকচুয়ালি মেগা ওহম টাইপের, যে মেগ ওহম ব্রিজ। আর এটা হচ্ছে মেগার, বা আপনার এখানে এই মেগ কথাটা বারবার আসতেছে সে মেগা থেকে। হুম, যে কারণ আমাদের হাই রেজিস্ট্যান্সের রেঞ্জ গুলা কিন্তু মেগা ওহম রেঞ্জে। তো সেখান থেকে আপনার যখন এটাকে একটা নাম দেওয়া হয়েছে, হাই রেজিস্ট্যান্স মেজার করার কোন একটা মেথড, সেটার একটা নাম দিয়েছে মেগা ওহম ব্রিজ, আর এটা হচ্ছে মেগা আর্ক। আচ্ছা, তো এরপরে আসেন আমরা আজকের ক্লাসে হাই রেজিস্ট্যান্স মেজার করার জন্য আহ এটা অ্যাকচুয়ালি আমরা কোনো মেথড শিখবো না, যে এভাবে আমরা হাই রেজিস্টারকে মেজার করতে পারি। এরকম এই 4টা মেথডটা আপনারা দেখলেন, তো আমাদের আজকের কাজ আমরা এখানে কোনো মেথড আসলে দেখবো না। আমরা যে জিনিসটা দেখবো সেটা আপনি যখন যে কোনো একটা মেথড ব্যবহার করে হাই রেজিস্ট্যান্স মেজার করতে যাবেন, তখন কিছু প্রবলেম হতে পারে। তো সেই প্রবলেম যদি হয়, তাহলে সেই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি, মোটামুটি সেটাই আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু। তো আপনারা দেখেন যে প্রথমে আমি যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে আমরা নর্মালি হাই রেজিস্ট্যান্স গুলা কেন ইউজ করি, আমরা ইনসুলেশনের কাজে হাই রেজিস্ট্যান্স গুলা ব্যবহার করি। এখন এখানে আসলে আপনাদের যে ছবিটা দেওয়া আছে, এর থেকে আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই। এই ছবিটা আপনারা একটু দেখেন। হ্যাঁ, একটু সিমিলার, যে ধরেন এইটা আপনার হাই রেজিস্ট্যান্স। তো হাই রেজিস্ট্যান্স, এখন এই পার্টটা যেটা, সেটা যে আপনার ইনসুলেশন। হ্যাঁ, যে আপনি ধরেন আপনার রেজিস্ট্যান্সটাকে আপনি আহ বাইরের কোনো কিছু যাতে এটাকে এটাকে এফেক্ট করতে না পারে, সেজন্য আপাতত ধরে নেন এখানে একটা ইনসুলেশন এক্সট্রা আরেকটা ইনসুলেশন ব্যবহার করা হয়েছে। মানে ঠিক আছে, এখানে যে হাই রেজিস্ট্যান্সের কথাটা আমরা বলতেছি, সেই রেজিস্ট্যান্সটা আপাতত ইনসুলেশনের কাজে ব্যবহার হচ্ছে না। এটা ধরেন আপনার সার্কিটে আপনি ব্যবহার করতেছেন এই রেজিস্ট্যান্সটা। হ্যাঁ, আপনার একটা সার্কিটে কোনো কারণে ব্যবহার হচ্ছে। এবার এই পার্টটাকে আপনি আপনার কি বলে এটাকে, যে প্রোটেক্ট করার জন্য, হ্যাঁ, বাইরের ধুলাবালি বলে অথবা যে কোনো সার্কিটটা যাতে কোনো কারণে নষ্ট না হয়ে যায়, সেজন্য আপনি ধরেন আপনি এই জায়গাতে একটা ইনসুলেশন ব্যবহার করছেন। হ্যাঁ, এখন এই ইনসুলেশন গুলো নর্মালি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের হয় আর কি। এবার আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা আগে এটাতে চলে আসি, কিন্তু আমরা তো আসলে কিছু আঁকতে পারবো না। তো এখানে আসলে ইনসুলেশনের যে পার্টটা এখানেও একই রকম ভাবে দেখানো আছে, বাট আমার কাছে মনে হচ্ছে এইটার থেকে, এই ছবিটার থেকে, এই যে এই ছবিটা বুঝতে বেশি সুবিধা হয়। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা বলতেছিলাম সেটা তাহলে আপনারা বুঝতে পারলেন, এই দাগ কাটা জায়গাটাই কিন্তু এই যে এখানকার বক্স জায়গাটা, তাই না?
এটা বুঝতে তাহলে এখন আমাদের আর সমস্যা নাই, যে এটা হচ্ছে আমাদের সেই ইনসুলেশনের পার্টটা। এখন আমরা এই যে বললাম যে ইনসুলেশন নর্মালি করা হয় আপনার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে আপনার হচ্ছে ইনসুলেশনটা করা হয়, ঠিক আছে? এখন এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে আপনি যখন ইনসুলেশনের কাজটা করবেন, তখন আসলে যে প্রবলেমটা হতে পারে, এই রেজিস্ট্যান্সটা কি অনেক হাই না? এই হাই রেজিস্ট্যান্সের জন্য এটার 1% ভোল্টেজটাও কি হবে, অনেক হাই হবে না? স্বাভাবিক কথা, যেহেতু রেজিস্ট্যান্সটা অনেক হাই, তাই এর 1% ভোল্টেজটাও অনেক হাই হবে। এই হাই ভোল্টেজের কারণে আপনার এই ইনসুলেশন, যে ইনসুলেশনের জন্য আপনি যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা ইউজ করছেন, সেই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ভেতর দিয়ে আনফরচুনেটলি একটা কারেন্ট ফ্লো করতে পারে, যেটা আপনি আসলে চান না। তো এই আনফরচুনেটলি যে কারেন্টটা ফ্লো করে, সেটার একটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে লিকেজ কারেন্ট। সেটাকে কি বলা হয়? লিকেজ কারেন্ট। এখন তাহলে আপনি চিন্তা করেন যে এই আপনার তো আসলে এই ডাইলেকট্রিকের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাওয়ারই কোনো কথা ছিল না। যদি এই ডাইলেকট্রিক বা আই এল এর ভ্যালু 0 হতো, তাহলে আপনি ধরেন এখানে আপনি একটা অ্যামিটার লাগাইছেন, এখানে একটা ভোল্টমিটার লাগাইছেন, তারপর ওহমস ল থেকে আমরা খুব সহজে এখানে রেজিস্ট্যান্সটা মেজার করতে পারতাম আর ইকুয়াল টু ভি বাই এল ইকুয়েশনের মাধ্যমে। কিন্তু যেহেতু ডাইইলেকট্রিকের ভেতর দিয়ে একটা লিকেজ কারেন্ট আছে, সেই লিকেজ কারেন্টটা কি করবে? ওর তো যাওয়ার আর কোনো পথ নাই, মানে এই কারেন্টটা ফ্লো করার জন্য তো এখানে আসলে এই একটা রাস্তা ছাড়া আসলে তো আর কোনো রাস্তা নেই। তখন যে জিনিসটা হয় যে এই আইএল কারেন্টটা এই পথ দিয়েই হচ্ছে আপনার ফ্লো করা শুরু করে, এবং ফ্লো করা মানে এটা নর্মাল সার্কিট আসলে হবেই। হ্যাঁ, যে এই আপনি যখন এই একটা ইনসুলেশন থাকবে, তখন দেখা যায় যে আপনার মেইন লাইনে যে কারেন্টটা থাকার কথা, আপনি যখন মেজার করতে যাবেন দেখবেন যে আপনার কারেন্টের ভ্যালুটা বেশি আসতেছে। এখন বেশি কেন আসতেছে? ওই যে একটা লিকেজ কারেন্ট, ওই লিকেজ কারেন্টের জন্য এখানে হচ্ছে কি কারেন্টের ভ্যালু বেশি আসে। তো এখন আপনি যদি এটার জন্য কোনো ব্যবস্থা না নিয়ে এখানে একটা অ্যামিটার আর ভোল্টমিটার ফিট করে এটাকে হাই রেজিস্ট্যান্সটা মেজার করা শুরু করেন, তাহলে এখানে তো কারেন্টের মান আসলে বেড়ে যাবে। আইআর প্লাস আইএল, যেহেতু দুইটা কারেন্ট এখান দিয়ে ফ্লো হচ্ছে, এরপর যখন আপনি এই ভিটাকে এই টোটাল কারেন্টটা দিয়ে ভাগ করবেন, তখন আপনি যেই রেজিস্ট্যান্সটা পাবেন, সেই রেজিস্ট্যান্সটা কি হবে? এই আর এর থেকে ছোট হয়ে যাবে না? বা একটা ভিন্ন রকম ভ্যালু আসবে না? তো আমরা আসলে সেই জিনিসটা চাই না। হ্যাঁ, আমরা চাই আইএল, আমি যখন এটাকে মেজার করব, যখন আমি এখানে অ্যামিটার ফিট করব, সেই অ্যামিটারের ভেতর দিয়ে শুধুমাত্র আইআর কারেন্টটাই যাক, এটার ভেতর দিয়ে কোনো আইএল কারেন্ট না যাক। তো এখন আইএল কারেন্ট যদি না, আমি যদি চাই যে এই পথ দিয়ে কোনো আইএল কারেন্ট যাবে না, তাহলে আমার আইএল কারেন্টের জন্য কি করতে হবে? একটা ভিন্ন পথের ব্যবস্থা করতে হবে। তো আমরা এই গার্ড সার্কিটটা ইউজ করা হয়, এটা কিন্তু আপনার সার্কিটকে ইমপ্রুভ করে না। এটা আপনি গার্ড সার্কিটটা ইউজ করবেন শুধুমাত্র যখন আপনি একে মেজার করতে যাবেন। যখন আপনি কারেন্টটা মেজার করতে যাবেন, তখন আপনি টেম্পোরারি এই লিকেজ কারেন্টটাকে একটা অন্য পথে নিয়ে যাবেন। এই যে যেমন দেখেন, প্রথমত এই প্রথম সার্কিটের জন্য যখন কোনো গার্ড সার্কিট ছিল না, তখন আপনার আইএল কারেন্টটা মেইন লাইনের পথ দিয়েই যেত। কিন্তু যখন আপনি গার্ড সার্কিট ব্যবহার করছেন, তখন আপনি দেখেন এখানে আপনি অন্য আরেকটা পথের ব্যবস্থা করছেন। তখন এই আইল কারেন্টটা আর এই অ্যামিটারের ভেতর দিয়ে না যেয়ে ও কি করবে? এই পথ দিয়ে চলে যাবে। চলে যে আপনার তখন অ্যামিটারে শুধুমাত্র আপনি রেজিস্টারের অ্যাক্রসে যে কারেন্টটা পাওয়ার কথা ছিল, শুধুমাত্র সেইটাই আপনি দেখতে পাবেন। এবং তখন আপনি এই ভোল্টেজকে এই অ্যামিটারের কারেন্ট আই আর দিয়ে ভাগ করলে আপনি খুব সহজেই এখানকার রেজিস্ট্যান্স আর এর মান বের করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এই গার্ড সার্কিটের কথা যে বললাম, এই গার্ড সার্কিটের কথা যে আমরা বললাম, সেখানে আপনি খেয়াল করেন এখানে একটা গোল মতো অংশ দেখা যাচ্ছে। এই জিনিসটা কি? আর দ্বিতীয়ত আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে যখন আমি এই একটা পাথ ক্রিয়েট করলাম, কেন আইএল এখান থেকে এদিক থেকে চলে যাবে, কেন সে ভেতর দিয়ে যাবে না? হুম, এটা আপনার একটা মনে প্রশ্ন আসতে পারে। দেখেন, এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু ওই যে আমাদের এই গুগল থেকে পাওয়া সার্কিটের কানেকশনটাতে আমরা চলে যাই। প্রথম অবস্থায় দেখেন, এই যে আপনি যখন ডিফারেন্ট পথটা তৈরি করছেন,
সেই পথের কানেকশনটা কিন্তু আপনার শুধু ইনসুলেশনের সাথে। আপনি তার মানে কি করছেন এখানে দেখেন, যখন আপনার এই টার্মিনালটা ছিল ওর তো যাওয়ার আর কোনো পথ ছিল না, তখনও বাধ্য ছিল মেইন সার্কিটের ভেতর দিয়ে যেতে। কিন্তু যখন আপনি কি করলেন, একটা পথ রাখলেন এই ভোল্টমিটারের টার্মিনালের সাথে, আরেকটা আপনি কানেক্ট করলেন কোথায়, এই যে গার্ড টার্মিনাল বা আপনার ইনসুলেশনটা হচ্ছে যেই টার্মিনালে এসে যোগ হয়েছে সেই ইনসুলেশনের সাথে আপনি কানেক্ট করে দিলেন। তাহলে এবার আপনার এই যে আইএল এর যে পথটা, এটা কিন্তু দেখেন আপনার আর আইআর এর সাথে সংযুক্ত না, এটা কিন্তু এবার আপনার ইনসুলেশনের সাথে কানেক্টেড। তার মানে আপনার আইএল কারেন্টটা এবার কি করবে, আগে যখন এখানে ছিল তখন ওর এই টার্মিনাল কি করতে হইতো, যে এই পথ দিয়ে এসে এই টার্মিনাল দিয়ে তাকে যাইতে হইতো। কিন্তু যখন আমি আইএল এ যাওয়ার জন্য, এখন তো এই জিনিসটা তার টার্মিনালের সাথে কানেক্টেড না। দেখেন আইআর কিন্তু এখনো এই আপনার আর এর টার্মিনালের সাথে কানেক্টেড, বাট আমি কি করলাম, আই এলটাকে টার্মিনাল থেকে সরায়ে ইনসুলেশনের সাথে কানেক্ট করে দিছি। এই ইনসুলেশনের সাথে কানেক্ট করে দেওয়ার ফলে আই এল এখন এইখান থেকে ডিরেক্টলি ইনসুলেশনের ভেতর দিয়ে আপনার গ্রাউন্ডে চলে আসবে। আর আই আরটা আপনার এই মাঝখানের যে লাইনটা আছে, সে মাঝখানের লাইন দিয়ে আপনার আর এর ভেতর দিয়ে চলে যাবে। তার মানে আপনি কি করলেন, সাময়িক গার্ড সার্কিটের মাধ্যমে আপনার আই এলটাকে আপনি সেপারেট করে দিলেন, যাতে আপনি আপনার এই মাইক মানে অ্যামিটার দিয়ে কারেন্টটাকে সঠিকভাবে আপনি মেজার করতে পারেন। তো দেখেন এই কথাগুলো এখানে দেওয়া আছে যে এখন গার্ড রিং যেটা, এই যে আমি আপনাকে যে দেখালাম যে এই এই কানেকশনটা যেটা দেখেন, এই যে ইনসুলেশনের এক প্রান্তের সাথে আই এল যে ওয়্যারটা আছে সে ওয়্যারটা হচ্ছে কানেক্টেড। এই জিনিসটাকে হচ্ছে আপনার এখানে একটা রিং এর মাধ্যমে দেখানো হয়েছে, এই রিংটার মাধ্যমে। দেখেন এখানে টোটাল দুইটা রিং আছে, একটা ভেতরের রিং আর একটা বাইরের রিং। ভেতরের রিংটার মাধ্যমে আপনার হচ্ছে আইআর এর সাথে আর কানেক্টেড, আর বাইরের রিংটার মাধ্যমে আই এল এর সাথে আপনার ওই যে ইনসুলেশনটা কানেক্টেড। তাহলে এবার কি হবে, আই এল এর সাথে ইনসুলেশনের, এটা হচ্ছে বাইরের যে রিংটা বা যেটাকে আমরা গার্ড রিং বলি, যে প্লেসমেন্ট অফ গার্ড রিং, এইটা হচ্ছে আপনার, বুঝতেছেন না কেন? আচ্ছা এটা না করে। আচ্ছা, কানেক্টেড হওয়াতে আপনার কি করতেছে, আপনি আইএল কে যাওয়ার জন্য একটা ভিন্ন পথের ব্যবস্থা করে দিছেন। বুঝতে পারছি? তো এই যে এখানে বলা হচ্ছে গার্ড ইজ প্লেসড অ্যারাউন্ড দ্য হাই রেজিস্ট্যান্স এলিমেন্ট, যে আপনার হাই রেজিস্ট্যান্স এলিমেন্টের এই যে টার্মিনালের চারপাশে গার্ডটাকে এমন ভাবে রাখা হয় যেন গার্ডের কানেকশনটা থাকে আপনার একটা প্রান্ত থাকে ইনসুলেশনের সাথে, আর এই সার্কিটের আরেকটা প্রান্ত থাকবে হচ্ছে আপনার এই পটেনশিয়ালটার সাথে। এলিমেন্ট অর অ্যারাউন্ড পয়েন্টস হোয়ার লিকেজ মাইট occur. For example, in an insulation resistance test, a guard ring might encircle the insulation material. এই যে a guard ring might encircle মানে হচ্ছে এটাকে আবদ্ধ করে ফেলা, encircle the insulation material। এই যে একটা তারের মাধ্যমে ইনসুলেশনের চারপাশটা আবদ্ধ করে ফেলছে, তো এই জিনিসটা হচ্ছে আপনার গার্ড রিং। এই যে দেখেন এই যে সবুজ এটার সাথে গার্ড টার্মিনাল বলা আছে। বুঝতে পারছেন যে পথ দুইটাই এখন আলাদা হয়ে গেছে। তারপর কি, এখন কানেক্টিং গার্ড পটেনশিয়াল। এখন এই গার্ড সার্কিট, দ্য গার্ড সার্কিট কানেক্টেড টু দ্য মেজারিং ডিভাইস, এই যে এই মেজারিং ডিভাইসের সাথে এই টার্মিনালের সাথে কানেক্ট করছে at a potential that matches the voltage applied to the resistance under the test। কিভাবে আপনি এখন এই দুইটার পটেনশিয়ালকে ম্যাচ করাতে পারেন, দেখেন এই অ্যামিটারের এক প্রান্ত ভিতে অন্য প্রান্ত টার্মিনালে, আবার আপনার ইনসুলেশনটাও কি আপনি একই সাইডে রাখছেন না, এক প্রান্ত হচ্ছে ভোল্টেজের সাথে আরেক প্রান্ত আপনার ওই ইনসুলেশনের চারপাশে যে আপনার কন্ডাক্টিং গার্ড রিংটা আছে ওইটা। তো আপনার তাহলে কি হচ্ছে, এটার পটেনশিয়াল হচ্ছে সিমিলার হয়ে যাওয়াতে ও খুব সহজেই এটার ভেতর দিয়েই চলে যেতে পারে, ওর আর কষ্ট করে এটা দিয়ে যেতে হয় না। আচ্ছা, with the guard circuit in place the high resistance measurement becomes stable and accurate as the guard circuit minimizes leakage path। এই হচ্ছে আমাদের গার্ড সার্কিট কিভাবে আমরা মেজারমেন্টের সময় ব্যবহার করতে পারি, যাতে আমরা হচ্ছে মেজারমেন্টটা ঠিকভাবে করতে পারি। ঠিক আছে? তো এই ছিল আপনাদের মডিউল 2। এরপরে দেখেন আপনাদের এখানে হচ্ছে দুইটা ম্যাথ দেওয়া আছে। আপনারা আসেন দেখেন, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ রেজিস্ট্যান্স।
can be measured by a Wheatstone bridge using আচ্ছা। আচ্ছা, এবার একটা জিনিস আপনারা দেখেন, আপনাকে এখান থেকে জানতে চাইছে যে আপনার পি কিউ আর এস চারটা তো আছে, তো এর মধ্যে আপনি দেখেন পি কিউ এস তিনটারই ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, যে পি এর মান 1 থেকে 95 ওহম হতে পারে, কিউ এর মান 2 থেকে 65 ওহম হতে পারে, এস এর মান 10 থেকে 400 ওহম পর্যন্ত হতে পারে। এরপর আপনার কাছে জানতে চাইছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ রেজিস্ট্যান্স দ্যাট ক্যান বি মেজার্ড বাই হুইটস্টোন ব্রিজ। তো আপনার পি কিউ আর এস এর মধ্যে পি কিউ এস তিনটাই দেওয়া আছে। তার মানে আপনি বলেন তো আপনার এখানে আসলে জানতে চাইছে কার ভ্যালু? আমাকে একজন অ্যান্সার দেন তো। ম্যাম আর এর ভ্যালুস আছে। এর ভ্যালু। এক্স্যাক্টলি, আর এর ভ্যালু জানতে চাচ্ছে। তাহলে আপনার আর এর ভ্যালু কি আসবে? যে আর ইকুয়াল টু আপনার আসবে টোটাল পি ইন্টু কিউ, সরি পি ইন্টু এস, তারপর আসবে ডিভাইডেড বাই। ম্যাম পি বাই কিউ বাই আর বাই এস এই ইকুয়েশনটা করলে হবে না মানে? ও আচ্ছা, ওইটাই সেটা। ঠিক আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তো আপনি যেটা, আমি ওটাই লিখতেছি, ডিভাইডেড বাই হচ্ছে আপনার কিউ। ঠিক আছে, এবার আপনি চিন্তা করেন, যদি আপনি আর এর ম্যাক্সিমাম ভ্যালু পেতে চান, হ্যাঁ, আর এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আপনার পিআরএস কি ম্যাক্সিমাম হইতে হবে না? কারণ পিআরএস কি আর এর সমানুপাতিক এই ইকুয়েশন থেকে, তাই না? বা আপনি এভাবে চিন্তা করুন, পিআরএস উপরে আছে না, আর কিউ তো নিচে আছে, তো এই টোটালটার ভ্যালু বাড়বে কখন? হ্যাঁ, আচ্ছা, আপনাকে ফার্স্টে আপনি এমনি চিন্তা করেন এক্স বাই ওয়াই। হ্যাঁ, এভাবে আপনি দেখেন, চিন্তা করেন যে এক্স বাই ওয়াই হচ্ছে একটা অনুপাত, র্যান্ডমলি বলতেছে একটা অনুপাত। এই অনুপাতের মান বাড়বে কখন? এক্স এর মান যদি বাড়ে, তাই অনুপাতের মান বাড়বে না? তাই তো, যেহেতু ও উপরে আছে। আর ওয়াই এর মান যদি কমে, তাহলে কি অনুপাত বাড়বে না? একটা জি অনুপাতের ম্যাম। উপরে যে থাকে তার ভ্যালু যদি বাড়ে, তাহলে অনুপাতের মান বাড়তে পারে। আবার যদি নিচে যে থাকে তার ভ্যালু যদি কমে, তাহলেও হচ্ছে কি অনুপাতের মান বাড়বে। যেমন আপনাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে, আপনার এরকম তো, যদি আপনি 10কে হচ্ছে 0.1 দিয়ে ভাগ করেন, বা আপনি 10কে 1 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার রেজাল্ট আসবে কত? 10। যদি আপনি 10কে 0.1 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার রেজাল্ট আসবে কত? 100 না? জি তার ম্যাম। মানে নিচেরটা যত কমবে টোটাল অনুপাত তত বাড়বে। আবার এভাবে দেখেন যে আপাতত এখন এটাকে 1 চিন্তা করেন, তাহলে এটা যদি 10 হয়, নিচে যদি 1 হয়, তাহলে রেজাল্ট কত? 10। এবার যদি উপরেরটাকে আপনি আরো বাড়ান, তাহলে অনুপাত কি 100 হয়ে যাবে না? তো উপরেরটা যত বাড়বে টোটাল ভ্যালু তত বাড়বে, আবার নিচেরটা যত কমবে টোটাল ভ্যালুও তত বাড়বে। হুম, তাহলে চিন্তা করেন আর এর মান যদি ম্যাক্সিমাম হইতে হয়, পি আর এস এর মান কি ম্যাক্সিমাম হইতে হবে না? কিউ এর মানটা কি মিনিমাম হইতে হবে? তো আপনাকে যখন প্রথমে ম্যাক্সিমাম বের করতে বলছে, তখন আমি উপরের দুইটাকে আপনি ম্যাক্সিমাম ধরবেন, নিচেরটাকে মিনিমাম ধরবেন। তাহলে পি আর এস এর ম্যাক্সিমাম ভ্যালু কত? পি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 95, আর আপনার এস এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 400। এই জন্য দেখেন 95 আর 400। আর কিউ এর কি করতে হবে? তাহলে মিনিমামটা রাখতে হবে, তাহলে কিউ এর মিনিমাম ভ্যালু কত? 2। এজন্য আপনার এখানে আসছে 2। তাহলে এইখানে যে ভ্যালুটা পাওয়া গেছে এটা হচ্ছে আপনার আর এর ম্যাক্সিমাম ভ্যালু।
তাহলে আপনার মিনিমাম ভ্যালু তাহলে কত হবে? উল্টাটা। তাহলে তখন আপনি যদি আর এর মিনিমাম ভ্যালু পেতে চান, তখন আপনাকে পি আর এস এ কি করতে হবে? মিনিমামটা বসাইতে হবে, আর কিউ এর জায়গায় আপনাকে ম্যাক্সিমামটা বসাইতে হবে। তো তখন আপনার পি এর ভ্যালু হবে 1, এস এর ভ্যালু হবে 10, আর কিউ এর ভ্যালু কত হবে? 65। বুঝতে পারলাম? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, তো এই তো পরের ম্যাটটাও দেখেন যে পি মিনিমাম এস মিনিমাম ডিভাইডেড বাই কিউ ম্যাক্স করে আপনার হচ্ছে এই যে মিনিমাম ভ্যালুটাকে নিয়ে আসছে। তো এটাই ছিল আপনাদের ম্যাথের এ পর্যন্ত। তো আমরা যদি এখন একটা পুরোটা একটা ওভারভিউ দেই কি কি আছে এই জায়গার মধ্যে বা কি কি আপনাদের পড়তে হতে পারে। ফার্স্টে যে ক্লাসিফিকেশন, লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, কোনটা কোন রেঞ্জে, সেটা অবশ্যই আপনি পড়বেন। তারপর আপনি আসেন মিডিয়াম রেজিস্ট্যান্সের হচ্ছে যে মেথড গুলা কি কি। এর মধ্যে আমরা কি শুধুমাত্র অ্যামিটার আর হুইটস্টোন ব্রিজ মেথডটা পড়ছি। বাকিগুলা তবে আপনার নাম, আমি জাস্ট আপনার 1 মার্কের কোশ্চেন বা 2 মার্কের কোশ্চেন যদি হয়, সেক্ষেত্রে আপনার কোশ্চেন এটাও হতে পারে যে জাস্ট মেথড গুলার নাম লিখো। তো তখন আপনাকে 4টা মেথডের নাম লিখতে হবে। আচ্ছা। তো এরপরে গেল দেন হচ্ছে হুইটস্টোন ব্রিজ মেথড। তারপরে আমরা এরপর পড়ছিলাম হচ্ছে মিটার ব্রিজ মেথড। আপনাদেরকে আমি বলছিলাম হুইটস্টোন ব্রিজ মেথডের এই প্রুফটা শিখতে। হুম। এই যে প্রুফটা হচ্ছে এই যে এখান থেকে আপনার এ পর্যন্ত, এই প্রুফটা হচ্ছে আমি শিখতে বলছিলাম আপনাদেরকে। এই প্রুফটা আপনারা দেখবেন। এই প্রুফটা আপনারা হচ্ছে দেখবেন। আচ্ছা। তারপরে ম্যাম কোন আর জায়গা পর্যন্ত বল? এই যে ফর ব্রিজ ব্যালেন্স উই ক্যান রাইট I1P ডিভাইডেড বাই I2R। তারপরেও আপনি চাইলে যে এটা একবার এই পুরো জিনিসটা পড়তে পারেন, একবার অবশ্যই পড়বেন। পড়তে পারেন না, পড়বেন। পড়বেন, তারপরে হচ্ছে আপনি আহ ওখান থেকে এই যে এ লাইন থেকে আপনি এখান থেকে জাস্ট শুধু যে লাইনটা ইম্পর্টেন্ট আপনি শুধুমাত্র সেটাই লিখবেন। আর আপনি যদি এখান থেকে শুরু করেন তাইলেও সমস্যা নাই, বাট আপনাকে সেক্ষেত্রে তখন বলতে হবে যে ভিপি ইকুয়াল টু ভি আর, এই লাইনটা থেকে আপনাকে শুরু করতে হবে যে ভিপি ইকুয়াল টু ভি আর, দেন ভিপি এর মান কত? I1 ইন্টু পি, আর ভি আর এর মান কত? I2 ইন্টু আর। এটা থেকে আপনাকে শুরু করতে হবে। তারপরে আপনি এই যে এটা করবেন। তারপরে হুইটস্টোন ব্রিজ মেথড যেটা, সেটা তো ওই যে আপনার আমরা সেই ক্লাসে এখন এই দুইটা মিলে একটা ম্যাথ তো হচ্ছে আমরা দেখলাম আর কি। তো আপনার ম্যাথের জন্য আচ্ছা এই যে ম্যাম, হুইটস্টোন ফিগার ব্রিজ। ফিগার তো ম্যাম ফিগার কি দুইটা দিতে হবে? উপরের এই যে মানে 13.13 আর কি, আরেকটা হচ্ছে লাস্টে যেটা ইয়া করছেন এটা এইটা মেজারমেন্ট অফ এইটা ইনস্ট্রুমেন্টেশন। হ্যাঁ এটা এইটা লাগবে নাকি শুধু একটা ফিগার দিলেই হবে? জি ম্যাম। আপনি ফিগার। যদি শোষণেন, যদি আপনাকে আমি প্রুফ দেই তখন আপনি এই ফিগারটা আঁকবেন। আর যদি হচ্ছে জাস্ট আপনাকে, জি এটা ম্যাম। তো আসলে মিটার ব্রিজ, এটা তো মিটার বিস, তো আপনাকে যদি মিটার বিস কথাটা আমি বলে দিই তখন আপনাকে এই ফিগারটা আঁকতে হবে। দুইটা ফিগারটা আসলে মানে মোটামুটি সেম। কিভাবে সেম? আপনি আসলে এত সুন্দর ফিগার আঁকার তো দরকার নাই। আপনি ফিগারটাকে এভাবে আঁকবেন, পি আঁকবেন, কিউ আঁকবেন। তারপরে এই যে আর আর এস আছে না, এই জায়গাটাকে আপনি হচ্ছে একটা তারের মতো করে এঁকে দিবেন খালি। এই যে এভাবে একটা টান দিয়ে এঁকে দিবেন, শেষ। তারপরে এটা হচ্ছে 0 সেন্টিমিটার, এটা হচ্ছে কত? 100 সেন্টিমিটার। বুঝছেন? সোজা করে দিলাম যে আপনার আর আর এস টা না এঁকে আপনি জাস্ট এটাকে এভাবে এঁকে দিবেন। আর এই জায়গাটা থেকে হচ্ছে আপনি র্যান্ডমলি একদম মাঝখানে না বসায় যে কোনো এক জায়গায় বসাই দিলেই হবে। তো এই, তারপরে আপনার আচ্ছা এখানে আমরা ফার্স্ট ক্লাসে এই আমাদের শুক্রবারের ক্লাস ছিল সেটা। তো লিমিটেশন অফ হুইটস্টোন ব্রিজ এই জিনিসটা হচ্ছে আমরা ক্লাসে বলি নাই, এটা নিয়ে আলোচনা করি নাই। তো এই জিনিসটা হচ্ছে যে দেখেন আমরা আসলে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করছিলাম কি মিডিয়াম রেজিস্ট্যান্স মেজার করার জন্য। তো সেক্ষেত্রে এখন হুইটস্টোন ব্রিজ তো আসলে এটার সাথে কিছু প্রবলেম আছে, হ্যাঁ। তো এই জন্যই তো পরে আসলে এখন তো আর আপনারা হুইটস্টোন ব্রিজ ব্যবহার করেন না রেজিস্ট্যান্স মেজার করার জন্য। এখন তো আসলে আরো আধুনিক ইনস্ট্রুমেন্ট আপনাদের হাতে আছে। তো কেন আসলে হিউটেশন ব্রিজ থেকে সেটাকে মডিফাই করে আরো আধুনিক ভাবে রেজিস্ট্যান্স মেজার করার জন্য ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হলো, সেটা তো আপনাকে জানতে হবে। তো সেটার কারণটা হচ্ছে দেখেন যে এই হুইটস্টোন ব্রিজটা
আপনার হচ্ছে টেম্পারেচারের উপরে অনেক বেশি মানে নির্ভরশীল। হ্যাঁ, তো আপনার যদি টেম্পারেচার পরিবর্তন হয়ে যায় তখন সে আপনাকে একটা ইনঅ্যাকুরেট রিডিং হচ্ছে দিতে পারে। সো এখন টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট কিভাবে আপনি দেখেন যে এই যে আমরা সেদিন এই ইকুয়েশনটা দেখছিলাম না? আচ্ছা, এইটা এটা আচ্ছা, এখানে এই যে পি আর জি কিউ এর যে ভ্যালু গুলো আছে, সেই পি কিউ এর ভ্যালু গুলো আপনার রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, এটা সরি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, সো এই হুইটস্টোন ব্রিজের এই রেজিস্ট্যান্স গুলা টেম্পারেচারের উপর হাইলি ডিপেন্ডেন্ট থাকে। তো এই জন্য দেখা যায় যে আপনার টেম্পারেচারের সাথে সেগুলা চেঞ্জ হতে পারে। তারপর আপনি আসেন যে এই হুইটস্টোন ব্রিজটা আসলে লেস ইফেক্টিভ যদি, হ্যাঁ, যদি আমার রেজিস্ট্যান্সটা অনেক লো হয়, এবং সেই লো রেজিস্ট্যান্সের জন্য সেটা লেস ইফেক্টিভ দেখেই তো আমরা পরে আসলে ওই যে কেলভিন ডাবল ব্রিজ মেথডের দিকে গেছিলাম, তাই না? এন্ড তারপর হচ্ছে দেখেন এইটার পাওয়ার সেন্সিটিভিটি বেশ হাই। তারপর হচ্ছে যে আহ, আপনি যদি এইটাতে আপনি শুধুমাত্র রেজিস মানে রেজিস্টিভ কোন একটা কিছু রেজিস্ট্যান্সই মাপতে পারবেন। যেমন ক্যাপাসিটরেরও কিছু কিছু পরিমাণ রিঅ্যাক্টেন্স থাকে, মানে আপনি সাথে এই সার্কিটটা দিয়ে আপনি শুধুমাত্র রেজিস্ট্যান্সই মাপতে পারবেন, আপনি কিন্তু রিঅ্যাক্টেন্স মাপতে পারবেন না। হ্যাঁ, যেমন ক্যাপাসিটরের রিঅ্যাক্টেন্স আমরা কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে শিখে আসছি। তারপর হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে ওই যে রিঅ্যাক্টেন্স বা আপনাকে এটাকে কি বলে, ইম্পিডেন্স বলি, তাই না? ইম্পিডেন্স বলি একসাথে। ইম্পিডেন্সের আপনার রিয়েল পার্টটা থাকে কি, রেজিস্ট্যান্স, আর ইমাজিনারি পার্ট যে প্লাস জে দিয়ে আমরা হচ্ছে ইন্ডাক্টর বুঝাই, মাইনাস জে দিয়ে আমরা ক্যাপাসিটর বুঝাই। তো ওই ইম্পিডেন্স গুলা কিন্তু আমরা এই হুইটস্টোন ব্রিজ দিয়ে মেজার করতে পারি না। এই যে দেখেন যে লিমিটেড ইউজ উইথ রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, আমরা ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের ক্ষেত্রে যখন ওই ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স মেজার করতে যাবো এগুলা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে আমার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয়। যেমন এই যে আমরা বলছিলাম না যে এস এ হচ্ছে আমরা একটা আননোন ভ্যালু দিব, পি কে আমরা নিজের ইচ্ছা মতো দিব, তারপর আপনার আবার এইখানে এই জিটাকে আশেপাশে সরায় সরায় এটাকে আহ, আপনার কোথায় গ্যালভানোমিটার জিরো দেখাচ্ছে সেটা হিসাব করে তারপর আপনাকে কি করতে হয়, রেজিস্ট্যান্স মেজার করতে হয়। তো পুরা জিনিসটাই হচ্ছে একদম ম্যানুয়াল। তো ম্যানুয়ালি আপনি যখন করতে যাবেন তখন আপনার গ্যালভানোমিটারের কাটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা দেখতে আপনার ভুল হতে পারে, আপনার স্কেল থেকে ভ্যালু দেখতে ভুল হতে পারে, মানে আপনার এখানে ভুল হওয়ার অনেক চান্স আছে। তো এই সমস্ত লিমিটেশনের জন্য পরবর্তীতে আপনার হচ্ছে এই মেথড গুলাকে আরো মডিফাই করে করে আপনার হাতে এখন অনেক বেশি অটোমেটেড একটা ইনস্ট্রুমেন্ট আপনার হাতে আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে রেজিস্ট্যান্স মেজার করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা লো রেজিস্ট্যান্স, আচ্ছা আপনারা দেখেন যে অ্যামিটার ভোল্টমিটার মেথড, এটা হচ্ছে দুই জায়গাতেই আছে, ঠিক আছে, খুবই ছোট একটা জিনিস। তো এটা আপনারা হচ্ছে এটা দেখবেন। হুম, তারপরে হচ্ছে আপনার কেলভিন ডাবল ব্রিজ মেথড, এটাও তো আপনারা দেখছেন যে আপনার হচ্ছে ম্যাম, কি। হ্যাঁ কেলভিন ডাবল ব্রিজ মেথডটা কি এক্সামের জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট। তারপর আপনি আসেন, আর গার্ড সার্কিটটা তো হচ্ছে জাস্ট এটা তো একটা থিওরি, এটা তো ম্যাথ না। সো ম্যাথের জন্য আপনার এই যে কেলভিন ডাবল ব্রিজ মেথড আর হুইটস্টোন ব্রিজ মেথড, এই দুইটা হচ্ছে আপনার এই দুইটা জায়গা থেকে ম্যাথ আসবে। তো আপনার এই দুইটা ভালো মতো দেখতে হবে, সত্যি কথা বলতে। আর কেলভিন এই যে এটা গার্ড সার্কিট যেটা, সেটা হচ্ছে যে আপনি দেখবেন গার্ড সার্কিট থিওরি আপনাকে খুব বেশি কিছু দেওয়া হয় না, সেই থিওরি গুলো আপনি হচ্ছে দেখবেন। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের সিটি তো মনে হয় নেক্সট শুক্রবারে, এর মধ্যে যদি আরো কিছু ম্যাথ পসিবল হয় তাহলে আমি আপনাদেরকে এটা হচ্ছে ডিসিআর এ দিয়ে দিব, তারা দেখতে পাবে না যদি প্রয়োজন হয়। আচ্ছা, তো ম্যাম, এই সিটিতে হুম, কি মানে কোশ্চেন কেমন হবে, মানে দুইটা থিওরি আচ্ছা হবে বা আচ্ছা আচ্ছা বলি। কোশ্চেন আহ, প্যাটার্ন কি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনাদের মিড কিন্তু হাইলি পসিবিলিটি আছে যে আপনাদের মিড কিন্তু 15 তারিখ থেকেই শুরু হতে পারে। হ্যাঁ, আহ, এখন এটা পিছাবে কিনা, আপনাদেরকে যে ডেটটা দেওয়া আছে ওখান থেকেই শুরু হওয়ার কথা। তো যদি হয় তাহলে হয়তো আমার সেকেন্ড সিটিটা আমি আর নিতে পারবো না, যদি আমি সেই সময়টা না পাই। তো আপনারা চেষ্টা করবেন সবাই এই সিটিটাই খুব ভালো মতো দেওয়ার। হ্যাঁ, তো তখন আপনাদের হাতে কেউ যদি, কারো যদি সিটি খারাপ হয়ে যায় তখন কিন্তু তার হাতে আর সেটাকে
কি বলে, ভালো করার আর কোনো সুযোগ নেই, বুঝছেন? এই জন্যই আমি আসলে দুইটা সিটির কথা বলছিলাম, যে একটাতে খারাপ করলেও আরেকটা দিয়ে কভার করে ফেলতে পারবে। বা যদি আপনাদের 15 তারিখ থেকেই মিড শুরু হয়, তাহলে তো আর সেই সুযোগটা থাকবে না। তো আপনারা যে কাজটা করতে পারেন, তারা তো ওই যে আপনার একটা ম্যাথ দেখলেন, হ্যাঁ, এটা তো আপনি দেখলেন। তারপরে হচ্ছে মিটার বিজ থেকে, মিটার বিজের একটা ম্যাথ আমি আপনাদেরকে জিসিআরই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দুইটা ম্যাথ আমি আপনাদেরকে সিটির আগেই দেওয়ার চেষ্টা করব, একটা হচ্ছে কেলভিন ডাবল ব্রিজ মেথডে, আর আরেকটা হচ্ছে আপনার এই মিটার বিজ, যেটা আমি এক্সট্রা পড়াইছি। এই মিটার বিজের কিছু জিনিস আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আপনাদের পার্টিসিপেন্ট এখানে দশ। ম্যাম, ক্লাস কি আর চ্যাট রেকর্ড বক্সে রেকর্ড অ্যাটেন্ডেন্স করা হচ্ছে আছে? হ্যাঁ, রেকর্ড করা আছে। বাট ম্যাম, আপনার ম্যাম আরেকটা কোয়েশ্চেন ছিল ম্যাম। কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাম, আমরা তো মডিউল ওয়ান ক্লাসটা মেবি অনলাইনে ছিল, কিন্তু কারেন্ট না থাকার কারণে ক্লাসটা হয় নাই মেবি। ভিডিওটা দিয়ে দিয়েছেন, যদি আরেকবার রিভিউ করে দিতেন, মানে ভিডিওতে হয়তো অনেকে দেখছে কিনা আমি দেখি নাই, এই জন্য বললাম যদি সময় থাকে জাস্ট শুধু ক্লাস আপনি মানে সিটির জন্য প্রথমে বা একজনের জন্য। ফার্স্ট অফ অল মডিউল ওয়ান সিটিতে নাই। আচ্ছা, আমি শেয়ারটা সিটি তো বলছেন মডিউল